যারা মোবাইল ফটোগ্রাফির জন্য ভালো একটি স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ভিভোর ভি সিরিজের V50 ফোনটা অনেক ভালো হবে, কারণ ভিভো কিন্তু ভি সিরিজের যেই ফোনগুলো আছে সেগুলোতে ক্যামেরার ফোকাসটা একটু বেশি রাখে, যে মিড রেঞ্জ বাজেটে ক্যামেরার দিকে তারা ভালো করে। তবে এটার একটা মাত্র ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল, 12GB র্যাম 256GB স্টোরেজ। এইটা কি 63,000 টাকা দিয়ে কেনা উচিত হবে নাকি উচিত হবে না, শুধুমাত্র ক্যামেরার জন্য কি আমরা এই এতগুলো টাকা ইনভেস্ট করা উচিত, এই সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এবং এটার ওভারঅল পারফরমেন্স কেমন এবং প্রাইস রেঞ্জ কত হইলে আপনাদের কেনা উচিত হবে। ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে অনেকেরই এটা পছন্দ হবে। এটা চার কোণায় কিন্তু কার্ভ করা, আপনারা ধরেই বুঝতে পারবেন যে এটা প্রিমিয়াম একটা ফিল দেবে। এটা দুইটা কালার অ্যাভেলেবেল, স্টেইন ব্ল্যাক এবং ব্লু কালারের যেটা, সেটা ব্যাক পার্টে কিন্তু কিছু স্টারের মতো অথবা বিন্দুর মতো আছে, যেগুলো একদম 3D রিফ্লেক্স করবে, আপনাদের কাছে মনে হবে যে এটা 3D একটা ফিল। এটার ডিজাইন কিন্তু প্রশংসা করার মতো। এটার ব্যাক পার্ট কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, যে আপনারা হাত দিলেই ফিঙ্গারটা ওইখানে লেগে যাবে, সেক্ষেত্রে মুছে রাখতে হবে বারবার। এই জন্য ব্যাক কাভারটা ইউজ করা সব থেকে বেটার হবে। এটার বক্সের মধ্যে আপনারা 90 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এবং ব্যাক কেস পাবেন, USB Type-C কেবলটা পাবেন এবং সিম ইজেক্টর পিনটা এখানে আছে। এখানে ডিসপ্লেতে 6.677 ইঞ্চির XD ডিসপ্লে পাবেন। এটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ফুল HD+ HDR10 এর সাপোর্ট পাবেন। এটার পিক্সেল 1080x2392। এটা কিন্তু অ্যামুলেট প্যানেল। এটার কালার অ্যাকুরেসিটা অনেকের কাছে পছন্দ হবে। তবে ভিভোর V40 যেটা ছিল ওইটার কিন্তু পিক্সেলটা আরও ভালো ছিল, সেই ক্ষেত্রে বলা যায় যে এখানে ডিক্রিজ হয়েছে। এই ডিসপ্লে থেকে ভিভিড কালার আপনারা ফিল করবেন। তবে এটার কোয়ালিটি অনেক ভালো, ডিসপ্লে নিয়ে কারোর কোনো প্রকার ইস্যু থাকবে না। এখানে মুভি কন্টেন্ট দেন কালার অ্যাকুরেসিগুলো প্রত্যেকটা ব্যালেন্স, যে আপনি দেখেই মজা পাবেন। আর এইটা যেহেতু কার্ভ ডিসপ্লের মতো, সো চিন এবং বেজেলসটাও কিন্তু খুবই ন্যারো রাখার ট্রাই করছে। তবে পাঞ্চল কাটারটা যদি আরেকটু ন্যারো করতো সেক্ষেত্রে আরও ভালো হতো। এই ডিসপ্লের কালারের জন্যই কিন্তু এটার ছবির কোয়ালিটিগুলোও অনেক ভালো লাগবে, যে আপনারা এটা দিয়ে যে ছবিগুলো তুলবেন ভিডিও করবেন সেটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও পাচ্ছেন, এটা কিন্তু খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এটা একটু নিচের দিকে মনে হতে পারে, ওটা ঠিক হয়ে যায়, সমস্যা নেই। আর এখানে নিটস 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। তবে 4300 নিটস কোম্পানি বলে, ওইটা আসলে একটা সংখ্যা মাত্র, ওইটা অরিজিনালি দেয় না। সেক্ষেত্রে পিক ব্রাইটনেসটা যদি আরেকটু বেটার করতো তাহলে ভালো হতো, যে একদম সানলাইটে আপনাদের কোনো প্রকার সমস্যা হতো না। এটাও যে সমস্যা হবে তা না, তবে হালকা আর একটু ভালো হলে, একটু যদি ব্রাইটনেসটা বেশি পাওয়া যেত সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হতো। এখানে IP রেটিং 68 এবং 69 ব্যবহার করছে। সো এইটার পানির নিচে যদি আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এটা সার্ভাইভ করতে পারবে। তবে যদি বৃষ্টির পানি, হালকা পানির ছিটে ফোটা বা যদি আপনারা ধুয়েও ফেলেন এটা, তাও কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। সো সেই ক্ষেত্রে বলা যায় যে এটার ডিসপ্লের দিক, IP রেটিংয়ের দিক, ডিজাইনের দিক সবই ঠিকঠাক আছে। এখানে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে। এটা সেলফিতেও কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। তবে এইটার ছবির কোয়ালিটি বেস্ট বলা যায়। সো আপনি যদি 50-60 হাজার টাকার কোনো ফোনের সাথে তুলনা করতে চান, সেই ক্ষেত্রে এইটার ছবির কোয়ালিটিকে টক্কর দেওয়ার মতো ফোন নাই। তবে এটার প্রাইস বেশি, আমি লাস্টে বলবো। এখানে কিন্তু কোনো প্রকার টেলিফটো ক্যামেরা ব্যবহার করে নাই। রে ভাই, এইটা ব্যবহার করলে হয়তো বা আরও বেশি ভালো হতো। এটার ডাইনামিক রেঞ্জ বলেন আর এক্সপোজার ব্যালেন্স বলেন সবই ঠিকঠাক, একদম ভালো। আর এখানে ওভার স্যাচুরেটের কোনো ফিল আপনারা পাবেন না, একদম ক্লিন এবং শার্প একটা ডিটেলস সহ আপনারা ছবি এখানে পাবেন। লো লাইটের ছবিগুলোও দেখতে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এখানে ডিটেলসের পরিমাণ, মানে নাইট মোড অন করলে পারে ডিটেলসটা ধরতে পারতেছে। আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিগুলোও যদি আপনারা দেখেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো একটা ছবি এখান থেকে আপনারা পাবেন। আর এখানে বিভিন্ন ধরনের মুড আছে, লাইভ ফটোগ্রাফি মুড, দেন এখানে কিন্তু আপনারা পানির নিচে গিয়েও ছবি তোলার অপশনটাও পাচ্ছেন। এই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুডটা কিন্তু ভালো করেছে, যে ওপ্পো দেখা যায় যে কম দামি ফোনগুলোতে দিচ্ছে, এরা বেশি দামি ফোনগুলোতে দিচ্ছে, এটাই হলো পার্থক্য। তবে এই রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই আছে, যে পানির নিচে গিয়েও ছবি তুলতে পারবে, সেই ক্ষেত্রে ফোনের কোনো প্রকার সমস্যা হবে না। এটা কিন্তু ভালো দিক। এখানে সেলফির ছবির কোয়ালিটিও কিন্তু আপনারা অনেক ভালো পাবেন। এখানে ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 30 FPS করতে পারবেন এবং 1080p 60 FPS। এটার স্টেবিলাইজেশন যদি বলতে যায় সেক্ষেত্রে ঠিকঠাক ভালোই বলা যায়। আর এটার পোর্ট্রেট ভিডিও কিন্তু আপনারা 4K 24 FPS পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ। যদি 4K 60 FPSটা দিত তাহলে মনে হয় আরও অনেক বেশি ভালো হতো। আপনার কি মনে হয় সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এটার থিকনেস 7.67 মিলিমিটার। এটা কিন্তু খুবই ঠিক একটা ফোন। এখানে কিন্তু 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে। এই ব্যাটারি ব্যবহার করার পরেও যে থিকনেসটা এত কম রাখছে, এটা কিন্তু অনেক ভালো। এটার যে ব্ল্যাক স্টেইন কালারটা আছে ওইটাতে কিন্তু আবার থিকনেস 7.39 মিলিমিটার। এখানে যে 6000 mAh এর ব্যাটারিটা ব্যবহার করছে এটা কিন্তু সিলিকন কার্বনের, এই কারণেই ফোনটা এতটা থিকনেস করা সম্ভব হয়েছে। আর এখানে 90 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে চার্জ হইতে কিন্তু বেশি সময় লাগবে না।
আর আপনারা এটা দিয়ে একদিন একদম অনায়াসে ভালো মতো সাপোর্ট পাবেন। আর যদি নর্মাল ইউজ করেন, একদম কম ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 1.5 দিনের মতো সাপোর্ট পাবেন। এটার ওয়েট 189 গ্রাম, এটা কিন্তু আপনারা ভারী ফিল করবেন না। আর এখানে স্টোরিও স্পিকার ব্যবহার করছে, ডুয়েল স্টোরিও স্পিকার, সো সাউন্ড কোয়ালিটিও এখানে বেটার, মানে অনেক ভালো। তবে আপনারা 90% দিয়ে যদি সাউন্ডটা শোনেন সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু আপনারা 2টা সিম ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার SD কার্ড ইউজ করতে পারবেন না। এবার যদি এটার পারফরমেন্সের দিকে আসি, তাইলে কিন্তু ভালো বলা যাচ্ছে না যে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করছে 7 Gen 3 কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3। এই প্রসেসরটা কিন্তু মিড রেঞ্জের ভিতর পড়ে গেছে। এটার আন্তর্জাতিক স্কোর 8 লাখের মতো পাবেন। এটার মাল্টি কোর আর সিঙ্গেল কোরের স্কোর 1100 আর 1300 মতো। প্রাইস অনুযায়ী এই প্রসেসর কিন্তু এই ফোনের সাথে মানাচ্ছে না, এটার আরেকটু আপডেট করা উচিত ছিল। যেমন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 অথবা 3 দেওয়া উচিত ছিল, অথবা ডায়মন্ডসিটির 8350 এরকম দিলে হয়তো আরও ভালো হতো। যে প্রাইস অনুযায়ী কিন্তু 63,000 টাকা, এই রেঞ্জে যে আমরা এই ধরনের প্রসেসর পাই না তা কিন্তু না, পাই। তবে এখানে একটু কম দিয়েছে, ক্যামেরা তারপর একটু ভালো করছে, তো এই কারণে হয়তো বা। তবে যদি প্রসেসরটা ভালো করতো সেই ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স, মানে ক্যামেরার পারফরমেন্সটাও আর একটু ভালো পাওয়া যেত। যেহেতু পারফরমেন্স নিয়ে বলছি, সো এখন আমার গেমিংয়ের দিকে আসতে হবে। এইখানে আপনারা পাবজিতে 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন, তবে ফ্রেম ড্রপ আর ল্যাগের দেখা কিছু হলেও পাবেন, একদম পাবেন না তা না। কারণ কি, এটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন না, এটাতে বেশি ফোকাস দিয়ে হয়েছে ডিউরেবিলিটির দিক থেকে, দেন ডিসপ্লের দিক থেকে, দেন ক্যামেরার দিক থেকে, দেন লং টাইম ইউজ করার দিক থেকে, এই সব দিক থেকে বিবেচনা করলে এটা ঠিকঠাক আছে। তবে গেমিংয়ের জন্য যদি কেউ চিন্তা ভাবনা করেন যে ভাই আপনি গেমিংয়ের জন্য নিতে যাচ্ছেন, এই ফোনটা আপনার জন্য না, সম্পূর্ণ না। আপনি পারফরমেন্স কেন্দ্রিক একটা ফোন চান, সেই ক্ষেত্রেও ঠিকঠাক আছে, কিন্তু গেমিং কেন্দ্রিক ফোন নিয়েন না, এইটাকে হিসাব করে আর কি। এটার অপারেটিং সিস্টেম হিসেবে Android 15 ব্যবহার করছে এবং FunTouchOS 15ও ব্যবহার করছে এখানে, যেটা ভিভোর নিজস্ব UI হিসেবে ব্যবহার করে। সো এটার UI কোয়ালিটি একদম ফ্রেশ এবং ক্লিন। আপনাদের টাচ রেসপন্স বলেন এবং ল্যাগ বাগ এই ধরনের কোনো ইস্যু পাবেন না। 3 বছরের মেজর আপডেট পাবেন, অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে, এবং সিকিউরিটি আপডেট তো এরা দেবেই 4 বছর মতো। তবে এখানে একটা খারাপ পার্ট করে ফেলছে, বড় একটা খারাপ পার্ট করছে। স্টোরেজ টাইপ UFS 2.2 এবং র্যাম টাইপ হলো দিয়েছে LPDDR4X। এখানে র্যাম টাইপ 5X দরকার ছিল, আর স্টোরেজ 3.1। এটা খুবই হতাশার জায়গা যে এই রেঞ্জের একটা ফোনে আপনারা স্টোরেজ টাইপ আর হলো র্যাম টাইপ খারাপ পাচ্ছেন। এই কারণে কিন্তু পারফরমেন্সটা কিন্তু এখানেও ডিপেন্ড করে যে এইটার পারফরমেন্সটা কেমন হবে। তবে অপটিমাইজেশন যেহেতু ভালো আছে, সেই ক্ষেত্রে একদম খারাপ বলা যাচ্ছে না, তবে প্রাইস আর একটু কমানো উচিত। আর এখানে আপনারা 6, 7, 8, 9টা অ্যাপস নিয়েও কাজ করতে পারবেন, একসাথে মাল্টিটাস্কিং করেও মজা পাবেন, কোনো প্রকার ল্যাগের দেখা পাবেন না। আমরা কিন্তু অনেকেই কিন্তু বলি যে এটা খারাপ, তবু লাস্টে যায় বলতে হয় যে না, এটা পারফরমেন্স ঠিক আছে। ভাই শোনেন, সংখ্যা দিয়ে কখনোই বোঝানো যায় না কোনটা ভালো কোনটা খারাপ, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাই মেন। এটার গেমিং সাইড, ক্যামেরা সাইড, পারফরমেন্স সাইড, কারা ইউজ করতে পারবেন আমি সব বলে দিয়েছি। তবে প্রাইস রেঞ্জ নিয়ে আমার কমপ্লেন আছে। এটার প্রাইস আপনারা এখন কিনবেন না, প্রত্যেকটা ফোন রিলিজ হওয়ার কমসে কম 6 মাস বা 8 মাস পরে কিনবেন। যারা বড় লোক আছে শুধু তারা কিনবেন, যারা আমাদের মতো মিডিল ক্লাস তারা এই সব ফোন একদম তাড়াতাড়ি কিনবেন না। একটু দেখবেন, যাচাই বাছাই করবেন যে এটাতে আসলে কোনো প্রকার সমস্যা হয় কিনা 6 মাস পরে, এইসব বিবেচনা করে কেনা উচিত। আর কিছুদিন পার হইলেই এটার প্রাইস কমবে, মানে প্রত্যেক ফোনেই কমে, এটাও আশা করা যাচ্ছে কমবে। যদি 50 থেকে 55-র ভিতরে এটার প্রাইস রেঞ্জ হয়, এইটাকে টক্কর দেওয়ার মতো কোনো ফোন নেই। প্রাইস রেঞ্জ বিবেচনা করেন, ক্যামেরা বিবেচনা করেন, পারফরমেন্স বিবেচনা করেন, সো সম্পূর্ণই আপনার উপর। দেখে শুনে একটা ভালো ফোনই কিনবেন। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।